সংগঠন গড়ে তোলা দরকার। ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে এটা সিএসসি সহ পশ্চিম বাংলার শ্রমিক আন্দোলনকে উপকৃত করবে। হিমাংশুদা একটা সমাজসেবী একজন ছিলেন এটা না, তিনি একজন কমিউনিস্ট ছিলেন। আজকে অরুণ বলছিল যেখানে 10-12 জন পথ শিশু আছে যারা পড়াশোনা করছে, যাদেরকে পুরস্কৃত করা হবে। এটা নতুন উপাদান যুক্ত হয়েছে। এর আগে সিএসসি ঠিকা শ্রমিকদের পরিবারের যে সমস্ত সন্তান সন্ততি, তাদের মধ্যে যারা পড়াশোনা করেন তাদেরকে পুরস্কৃত করা হবে। এটা একটা সমাজ সেবামূলক কাজ, খুব ভালো কাজ। কিন্তু সমাজ সেবায় শুধু যদি লক্ষ্য হয় তাহলে সেটা একটা অজ্ঞতা, সেটা একটা বন্ধা পথ। সমাজ সেবা করতে হবে, কিন্তু সমাজের এই সংকটগুলো কেন, কাদের সৃষ্ট? এটা ঈশ্বরের কোনো সৃষ্টি না, এটা মানুষের সৃষ্টি। এবং কারা এই সংকটগুলো সৃষ্টি করলো তাদেরকে চিনতে হবে। তারা আমাদের বন্ধু না, তারা আমাদের শত্রু। সেই শত্রুর নিধন যজ্ঞে যে লড়াই সংগ্রাম হয় তাতে সমর্থন, অংশগ্রহণ করতে হবে। নাহলে পথ শিশুদের সেবা করে পথ শিশু বন্ধ করা যাবে না। কেন পথ শিশু হবে? কেন একটা শ্রমিক 1 লাখ টাকা মাইনে পাবে, একই কাজ করে তার পাশে আরেকটা শ্রমিক 12,000, 14,000, 15,000 টাকা মাইনে পাবে? এই যে বৈষম্য ক্রমশ আমাদের দেশে, কি প্রাইভেট ফ্যাক্টরি কি সরকারি কোন সংস্থা, সর্বত্র আউটসোর্সিং এর উপর নির্ভরশীল হচ্ছে। অর্থাৎ এতদিন ধরে শ্রমিক শ্রেণীর যে আন্দোলন, কর্মচারীদের যে আন্দোলন, তার ফলে তাদের যে অর্জিত অধিকার, সেই অধিকারগুলোকে খর্ব করা, এড়িয়ে যাওয়া, খতম করার জন্য পাশাপাশি আউটসোর্সিংকে ইন্ট্রোডিউস করা হচ্ছে। ক্রমশ কারখানাগুলো দাঁড়াবে যেখানে শ্রমিক যারা স্থায়ী তাদের সংখ্যা নগণ্য, হয়তো ভবিষ্যতে থাকবেই না। টোটাল কারখানাটা, শিল্পটা সামগ্রিকভাবে আউটসোর্সিং এর উপর চলবে। আমি এক সময় ট্রেড ইউনিয়ন করতাম চটকলে। আমি জানি যে আমি যে মিলে কাজ করতাম সেই মিলে আজকে বোধহয় 70-80 জন পার্মানেন্ট এমপ্লয়ি, 2,000-2,500 হচ্ছে ক্যাজুয়াল। অর্থাৎ পার্মানেন্ট এমপ্লয়ি থাকবে না। শ্রমিক আন্দোলনে যে অর্জিত অধিকারগুলো, সেই অধিকারগুলো থেকে তাদের বঞ্চিত করা হবে। পার্মানেন্ট হলে তারা বঞ্চিত হবে না, সেই অধিকারগুলো তারা পাবে। আর ক্যাজুয়াল হলে, আউটসোর্সিং এর হলে, অন্য ঠিকা শ্রমিক হলে কন্ট্রাক্টরের মাধ্যমে তারা আসবে, তাদের দায় দায়িত্ব কোম্পানির থাকবে না। সমাজটাকে একটা এমন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে যে মানুষের জীবন অনিশ্চিত হয়ে যাচ্ছে। আমি কাল কি করব, বেঁচে থাকবো কিনা, খেতে পাবো কিনা। ক্রমশ দেশের মানুষ অনিশ্চিত জীবনের দিকে চলে যাচ্ছে। কমরেড শুভোদয়, আমাদের অধ্যাপক বন্ধু, তিনি শিক্ষা জগতের সমস্যাটা বোঝাতে চাইছিলেন। একটা বড় জগৎ, যারা সমাজের 80%, তারা এই শিক্ষা জগতে পৌঁছতে পারে না। তারা তো আক্রান্ত ছিল, বৈষম্যের শিকার ছিল।
আজকে যারা শিক্ষিত সমাজ, মধ্যবিত্ত, উচ্চবিত্ত, সেই সমাজও ভয়ঙ্করভাবে আক্রান্ত হয়ে পড়েছে। প্রতিরোধ করতে না পারলে সবাই আক্রান্ত হব আমরা। মুষ্টিমেয় কয়েকটা মানুষের স্বার্থে দেশটা চলবে, আর সেই স্বার্থে চালানোর জন্য আমাদের মধ্যে নানা রকম অপসংস্কৃতি, নানা রকম ধ্যান ধারণা, চিন্তা ভাবনা, মধ্যযুগীয় চিন্তা ভাবনা ঢুকিয়ে দেওয়া হয়। কখনো ধর্মের নামে, কখনো ভাষার নামে, কখনো জাতপাতের নামে, নানা কায়দায় মানুষকে বিভাজিত করা হবে। আপনারা শুনেছেন যে অতীতে আমরা কখনো শুনিনি, পশ্চিমবাংলা থেকে কয়েক লক্ষ, কোনো পরিসংখ্যান আমাদের কাছে নেই, কেউ 20 লক্ষ বলছেন, কেউ 25 লক্ষ বলছেন, কেউ 21 লক্ষ বলছেন, শ্রমিক, তারা পরযায়ী শ্রমিক বলে চিহ্নিত, তারা অন্য রাজ্যে কাজ করতে যায়। বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষায় কথা বললে তাদেরকে বাংলাদেশি বলে ধরা হচ্ছে, কাউকে সেখানকার জেলে ভরা হচ্ছে, কারোর ওপর অত্যাচার করা হচ্ছে, কাউকে আবার বাংলাদেশে বাংলাদেশি বলে পুশব্যাক করে দেওয়া হচ্ছে। নিদারুণ অবস্থা তাদের। তারা এই দেশের নাগরিক, বাংলাদেশে জোর করে ঢুকিয়ে দেওয়ার ফলে সেখানকার যারা বিডিআর, বর্ডার সিকিউরিটি ফোর্স, তারা সাংঘাতিক অত্যাচার করছে বাঙালিদের। একটা বাংলা বিদ্বেষী, বাংলা ভাষা বিদ্বেষী মনোভাব অন্যান্য রাজ্যে তৈরি করার চেষ্টা হচ্ছে। বিজেপির এক নেতা বলছেন নাকি বাংলা বলে কোনো ভাষা নেই। এই কারা বসে আছে রাষ্ট্র ক্ষমতায়? পশ্চিম বাংলা বাংলাকে ভাগ করে তৈরি হয়েছিল। পাঞ্জাব আর বাংলার বুকের রক্তের ওপর দাঁড়িয়ে আজকে ভারত স্বাধীন। সব থেকে স্যাক্রিফাইস যারা করেছে, কি লড়াই সংগ্রামে, কি আত্মবলিদানে, কি দেশের মাটিকে বিভক্ত করে তারা হচ্ছে দুটো অবিভক্ত পাঞ্জাব আর অবিভক্ত বাংলা, তারা বেশি রক্ত দিয়েছে। আর আজকে বাংলা বলে কোনো ভাষা নেই। এ আমাদের দেশের মন্ত্রী বলছেন বাংলা বলে কোনো ভাষা নেই। একটা অরাজকতা, একটা নৈরাজ্য, তার মধ্যে আমি আপনি আছি। তার মধ্যে এই সমাজসেবা, এই পুরস্কার, এর ভবিষ্যৎ কি? এইটা যদি না ভাবি আমরা, এইটা যদি চর্চার মধ্যে না আনি আমরা, শুভদয় বলছিলেন যে ওই পুরস্কার নিতে গিয়ে, হ্যাঁ শিশুদের মনে এটা হতে পারে, কিন্তু শিশুদের পিতামাতার মাথায় যদি এটা না থাকে যে এই ভাবনা আমাদের ভাবতে পারতে হবে, কেন পথ শিশু আজও স্বাধীনতার 78 বছর বাদে আমাদের দেশে থাকবে, কেন আমাদের দেশে একই কাজ করে একজন 1 লক্ষ টাকা বেতন পাবে আর একজন 10,000 টাকা বেতন পাবে, কেন আমাদের দেশে এরকম দুর্নীতি যার কারণে 26,000 ছেলে মেয়ে চাকরি চলে যাবে, কেন? কেন? এরা কারা? এরা কি আমাদের বন্ধু? এরা আমাদের শত্রু? চিনতে হবে, আর আমাদের ভূমিকা নিতে হবে সমাজ গঠনে। আমরা যদি সবাই সমাজ গঠনে ভূমিকা না নিই, যদি আমরা আত্মকেন্দ্রিক হয়ে যায়, শুধু নিজেকে নিয়ে পরিব্যাপ্ত থাকবার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা নিজেরাও কেউ বাঁচবো না, দেশের সমাজ বাঁচবে না, দেশ বাঁচবে না, আমরা নিজেরাও বাঁচতে পারবো না। বিচ্ছিন্ন হয়ে বাঁচা যায় না, এটা হচ্ছে মানব সভ্যতার একটা নিদান। ফলে আজকে এই আনন্দ অনুষ্ঠান, যেখানে খুব ভালো কথা যে আপনারা আপনাদের কর্মচারীদের, যারা অসংগঠিত কর্মচারী, যারা ঠিকা শ্রমিক,
অনেক কষ্টের মধ্যে যারা সংসার চালান, তাদের সন্তানদের লেখাপড়া শেখাচ্ছেন, আরো যারা আছে তাদেরও অনুপ্রাণিত করুন, উৎসাহিত করুন। শিক্ষা প্রয়োজন, শিক্ষা চেতনা আনে, শিক্ষা আলো আনে। ঘরে ঘরে শিক্ষা পৌঁছে দেওয়া আমাদের একটা সামাজিক দায়িত্ব। ফলে তাদের ছেলে মেয়েদের মধ্যে যারা ভালো রেজাল্ট করছেন, যারা পরীক্ষা দিয়ে পাশ করছেন, সবাইকে উৎসাহিত করা, পুরস্কৃত করা। এবং তার সঙ্গে আজকে আমি শুনলাম নতুন সংযোজন, যে 16 জন পথশিশু। আমার এই ধারণা ছিল না, যারা রেলিং এর ধারে বাস করে স্কুল ফাইনাল পাস করেছে, হায়ার সেকেন্ডারি পাস করেছে, তাদেরকে উৎসাহিত করা, পুরস্কৃত করা, এ খুবই ভালো কাজ। কিন্তু কেন 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 এই প্রশ্নটা যদি মাথায় ঢুকিয়ে দেওয়া যায়, বক্তৃতা যতই কোষ্ঠকাঠিন্য হোক, শুনতে ভালো না লাগুক, সেই আমরা ছোটবেলায় বাল্মীকির গল্প পড়েছি। বাল্মীকি একজন দস্যু ছিলেন, যিনি পরে রামায়ণ লিখেছিলেন। সেই বাল্মীকি যখন বুঝতে পারলেন যে আমি মহাপাতক, পাপী, আমি চুরি ডাকাতি করে আমার জীবন কাটাই, সংসার চালাই, এই কাজ করা অন্যায়, তো তিনি তার গুরুদেবের কাছে বললেন এই পাপ স্খলন হবে কিভাবে। তার গুরুদেব বলেছিলেন রাম নাম জপ করো। তো রাম উচ্চারণ করতে পারতেন না বাল্মীকি। মরা 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 করতে করতে বলছেন ঠিক আছে ওই বলো, ওতেই রাম 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 হবে। মরা মরা যদি আপনি বলতে থাকেন অনেকক্ষণ, সেটাই রাম রাম শোনান। তারপরে তিনি রামায়ণ লিখেছিলেন। তো আমাদের বলে যেতে হবে, মানুষের বোধে, চিন্তায়, চেতনায় যাতে ঢোকে, বলতে হবে বলতে হবে, বলতে 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 মানুষের চেতনা শক্ত হবে এবং আমরা সমাজ পরিবর্তনের কাজে অনেক বেশি অগ্রণী ভূমিকা নিতে পারবো, রাজনৈতিক ভূমিকা নিতে পারবো। শুধু সংস্কার নয়, শুধু সেবা না, পরিবর্তনের যে লড়াই, সেই লড়াইতে আমরা একটা ভালো ভাগীদারি, একটা অংশ নিয়ে আমরা কাজ করতে পারবো। এই কথা বলে, এই আশার তাদের কাছে রেখে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ।